ভারতের অর্থনীতির আজকের ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই টপিকটা মোটামুটি 3 থেকে 4টে ক্লাস লাগবে সম্পূর্ণ শেষ করতে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিক যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমাদের এই অর্থনীতি ক্লাসে বা ইকোনমিক্স টপিকে অনেকেরই সমস্যা লক্ষ্য করা যায় বলে তোমাদেরকে বলবো একটা ছোট খাতা আলাদা করে বানিও, যেখানে পুরো জিকের মধ্যে ভারতীয় অর্থনীতি পর 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 আলোচনা করা থাকবে। ঠিক আছে? তো একদম গোড়া থেকে বলবো, যেগুলো বলবো ভালো করে নোট ডাউন করো। দেখবে এর পরে এই ইকোনমিক্স বা অর্থনীতি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে বা আলোচনা করার জন্য কোনো কিছু জানতে হয়, আমায় কিন্তু আনমিউট করে প্রত্যেকে ডিসকাশন করবে, মানে অংশগ্রহণ করবে। তাহলে এই টপিকটা বুঝতে সুবিধা হবে। কারণ আমি কম্পিটিটিভ পড়াতে গিয়ে দেখেছি যে এই জিকের মধ্যে বা জেনারেল স্টাডিজের মধ্যে ইকোনমিক্স পার্টটা সবচেয়ে সমস্যা ক্রিয়েট করে। ঠিক আছে? চল, তাহলে এই যে অর্থনৈতিক পরিকল্পনা বা এই যে ইকোনমিক্যাল প্ল্যানিং বা ফিনান্সিয়াল প্ল্যানিং, এই ব্যাপারটা আসছে কখন? ভালো করে শুনো যে আমাদের কোনো দেশের প্রযুক্তিগত তথ্যের আদান প্রদান, উৎপাদন, বিনিয়োগ, বাণিজ্য, আয় এবং সব দিক দিয়ে বলতে গেলে মানুষের বা জনগণের জীবন ধারণের মানের ওপর নির্ভর করে, বা এই যে মানের একটা নির্ভরশীলতা তৈরি করা বা মান উন্নয়ন করাই, এটাই হচ্ছে প্ল্যানিং এর প্রধান উদ্দেশ্য। তাহলে এত কিছু অর্থনীতি সম্পর্কে জানার একটাই ব্যাপার, অর্থনৈতিক বা অর্থনীতি যেটাই বলো না কেন, এর ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্স আছে প্ল্যানিং বা পরিকল্পনা। এই পরিকল্পনাটার ইতিহাস বা পরিকল্পনাটা শুরু হচ্ছে কিভাবে? তো প্রথমেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঢোকার আগে একটা হেডিং করো যে ভারতীয় পরিকল্পনার ইতিহাস। নোট ডাউন করবে, ভারতীয় পরিকল্পনার ইতিহাস। ভারতীয় পরিকল্পনার ইতিহাস। দেখো, কখনো যেন জিকে থেকে কোনো মানে টাইপ বা কোশ্চেন যেন মিস না হয়, সেই জন্য কিন্তু এই টপিকটা করিয়ে রাখছি। ওকে, ভারতীয় পরিকল্পনার ইতিহাস যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, ইতিহাস বলতে কি মানে কি, দেখো আগে আমাদের দেশ কি ছিল যদি ইতিহাসের পর্যালোচনা করি। আগে ছিল হচ্ছে একটা রাজতন্ত্র চলতো, রাজবংশ রাজ করতো ভারতের বিভিন্ন প্রান্ত জুড়ে। মৌর্য, গুপ্ত থেকে আরম্ভ করে পরপর বহু বংশ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তারপরে আস্তে আস্তে একটা একটা সুলতান গাজীর হাত ধরে দেখতে পাচ্ছি যে ইসলামিক একটা সাম্রাজ্য বা সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। তারপরে মোগলরা যে সময় তাদের রাজতন্ত্র এগিয়ে নিয়ে যাচ্ছে বা তাদের যে সুলতানি সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন ইউরোপরা ভারতে প্রবেশ করছে। তারপরে আস্তে আস্তে ইউরোপরা ব্যবসায়িক ক্ষেত্রে এগোতে এগোতে দেখা যাচ্ছে গোটা ভারতকে ক্যাপচার করছে। তখন আস্তে আস্তে ভারত পরাধীনতার দিকে এগিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে দুটো বিশ্বযুদ্ধ হওয়ার পরে 47 সালে ক্ষমতার হস্তান্তর বা স্বাধীনতা যেটাই বলতে পারো, তার মধ্যেও স্বাধীনতা লাভ করছে। এবার দেখা যাচ্ছে একটা দেশ স্বাধীন হয়ে গেল, দেশ চলবে কিভাবে? দেশের একটা তো প্ল্যানিং প্রয়োজন। দেশের এই প্ল্যানিংটাই আমাদের আলোচ্য টপিক, যে কি কি ভাবে এখনো পর্যন্ত প্ল্যানিং হয়েছে। তো তার আগে যখন স্বাধীনতা হয়নি, তখন কোন কোন ইতিহাসের মানে কোন কোন পরিকল্পনার কথা জানা যায়, সেগুলো কিন্তু আমরা আলোচনা করতে হবে। মোটামুটি ভালো করে শোনো যে 5টা প্ল্যানিং পরপর আমরা পড়তে হবে। মানে যেটা প্ল্যানিং ঠিক বলবো না, মানে প্ল্যানিং করার একটা পরিকল্পনা গ্রহণ হয়েছিল যেটা স্বাধীনতার পূর্বে। ওকে, ফার্স্ট নোট ডাউন করো, কিছু কিছু সাল ওয়াইজ নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। 1934 সাল। ওকে, সাল ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে 1934 সাল। দেখো, এই যে টপিকগুলো লেখাচ্ছি বা বলছি, এটা কিন্তু জিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, 1934 সাল। এই 34 সালে কি হয়েছিল, নাম কি? নাম হচ্ছে, লিখে রাখো, এম বিশ্বেশ্বরাইয়া। লিখে রাখো এম বিশ্বেশ্বরাইয়া, নাম কিন্তু কোশ্চেন আসে। ওকে, বিশ্বেশ্বরাইয়া। একটা তোমাদের আমি অ্যাসিওর করতে পারি, আমি ইকোনমিক্স টপিক লিখিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু কোনো মানে এক তথ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই এম বিশ্বেশ্বরাইয়া 1934 সালে তার বিখ্যাত একটা বইয়ের নাম কি? ভারতের পরিকল্পিত অর্থনীতি। এটাকে বাংলা ভার্সানে ইউজ করা হয়, কিন্তু ইংলিশে বলা হয় প্ল্যান্ড ইকোনমি। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। ওকে, উনি কিন্তু
বাই প্রফেশন বা বাই মানে ডেজিগনেশন উনি কিন্তু ইকোনমিস্ট ছিলেন না, অর্থনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু এই এম বিশ্বেশ্বরাইয়া নামক একজন বিখ্যাত ভারতীয় ইঞ্জিনিয়ার, তার লেখা এই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, যেটাকে বাংলায় ভারতের পরিকল্পিত অর্থনীতি, এই পুস্তকে 10 বছরের পরিকল্পনার একটা খসড়া দেন। এইবার কোশ্চেন আসে, এই যে বইটার এর আলোচ্য বিষয় কি ছিল? ভালো করে শুনে রাখো, ছিল কি জানো? ধনতান্ত্রিক পরিকল্পনা। নোট ডাউন করে নাও, ধনতান্ত্রিক পরিকল্পনা। আমি ইকোনমিক্সের টপিকে যখন ঢুকছি, এই অর্থনীতির প্রতিটা ভাগ বলবো, কোনটা ক্যাপিটালিস্ট ইকোনমি বলে, কোনটা কি কি বলে, কি ব্যাপার আলোচনা করব। তাহলে এই ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক প্ল্যানিং এর ওপর কিন্তু উনি প্রথম আলোকপাত করেছিলেন। 2 নম্বর নোট ডাউন করবে, 1938 সাল। 1938 সাল, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শুরু হচ্ছে, সেই সময় এটা কিন্তু ব্রিটিশ ভারতের কথা আলোচনা করছি, সাল দেখেই তোমরা বুঝতে পারবে হচ্ছে। চলো, 1938 সাল, এই 1938 সালে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 38 সালে আহ, কংগ্রেসের, অনেকে যারা জানো তারা বলবে, কংগ্রেসের সভাপতি কে ছিল বলা উচিত, এতজন ক্লাস করছো বলা উচিত। 1938 সালে, জওহরলাল নেহেরু। 1938 সাল, 38 আর 39 পরপর 2 বছর, চন্দন বলা উচিত, জানলে বলবে। জওহরলাল নেহরু নয়, ওই সময়, ওই সময় সভাপতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে? এই 1938 সালে জওহরলাল নেহরু কথাটাও এক্ষেত্রে মানে যাবে, আসবে। কি হয়েছিল 1938 সালে, যখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ভারতের একটা জীবনযাত্রার মান উন্নয়ন এবং ব্রিটিশরা ছেড়ে চলে যাওয়ার পরে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক অর্থনীতি প্রয়োজন। এই কারণে, এই কারণে হরিপুরা কংগ্রেসে, হরিপুরা কংগ্রেস প্রত্যেক বছর একটা করে সম্মেলন হতো বা অধিবেশন হতো। ওই বছর যে হরিপুরাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের সভাপতিত্বে হরিপুরা কংগ্রেসে একটা বিশেষ কমিটি গঠিত হয়। নোট ডাউন করে নাও, কমিটির নাম হচ্ছে জাতীয় পরিকল্পনা কমিটি। নোট ডাউন করবে, জাতীয় পরিকল্পনা কমিটি। ওকে, জাতীয় পরিকল্পনা কমিটি, ইংলিশে ন্যাশনাল প্ল্যানিং কমিটি। যে কমিটির সভাপতি কে হন? নোট ডাউন করে নাও, জওহরলাল নেহেরু। ওকে, জওহরলাল নেহেরু। ভালো করে শোনো, এই যে কমিটিটা তৈরি করা হচ্ছে, এই কমিটিটা তৈরি করছেন কে? তৈরি করছেন কিন্তু নেতাজি। নেতাজি কোন কংগ্রেস অধিবেশনে করছে? হরিপুরা কংগ্রেসে করছে। মনে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ। এবার এই কমিটির উদ্দেশ্য বা বিষয়বস্তু কি ছিল, এর ক্ষেত্রে 2টো পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন বিশ্বেশ্বরাইয়ার কার উপর গুরুত্ব দিয়েছিল? গণতান্ত্রিক পরিকল্পনা। জাতীয় পরিকল্পনা কমিটি জওহরলাল নেহরু কিসের ওপর গুরুত্ব দিয়েছিল? গুরুত্ব দিয়েছিল বেসরকারীকরণ। নোট ডাউন করো, বেসরকারীকরণ, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় প্রাইভেটাইজেশন, এবং এর পাশাপাশি কিছুটা সরকারিকরণ। ওকে, এই দুটোর মধ্যে সমতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল। যেটার ইংলিশ টার্মগুলো লিখে রাখতে পারো, বেসরকারীকরণ ইংলিশ হচ্ছে প্রাইভেটাইজেশন, আর সরকারিকরণ ইংলিশ কি? ন্যাশনালাইজেশন। লিখে রাখো, ইম্পর্টেন্ট। তবে এইটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় কেউ বলতে পারবে? এই পরিকল্পনা কার্যকরী করা সম্ভব হয়নি। বলা যাবে কেন? সালটা দেখে বলো কি কারণে এটা কার্যকর করা সম্ভব হয়নি। এটা সম্ভব হয়নি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 38-39 সালে শুরু হয়ে যায়। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপট, ওই টাইমটা একটা সামাজিক দোলাচল অবস্থা, এইগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে শুরু করা সম্ভব হয়নি। বুঝছো? চল, এর পরে দুটো কিন্তু পয়েন্ট করা খুব প্রয়োজন। 3 নম্বর নোট ডাউন করো, যে বোম্বে প্ল্যান, দি বোম্বে প্ল্যান, দি বোম্বে প্ল্যান। দেখো অনেকে মনে হবে যে স্যার এত ডিটেলসে করতে হবে, আমি করিয়ে রাখি। যে কোনো পরীক্ষা, যে কোনো, তোমরা কম্পিটিটিভ এক্সাম তো অনেকে বিভিন্ন টাইমে দিতে চাও, যে কোনো পরীক্ষার জন্য এর থেকে বাইরে কোনো কিছু পড়ে না, তাই এটা করে রাখছি। দি বোম্বে প্ল্যান, এখানে কি করা হচ্ছে ভালো করে শোনো। এখানে 1944 সালে বেসরকারিভাবে, সরকারি কোনো ব্যাপার নেই,
বেসরকারিভাবে 8 জন দেশীয় শিল্পপতি, তার মধ্যে টাটা বিড়লা বিভিন্ন ছিল, শিল্পপতির নেতৃত্বে এই পরিকল্পনা কি করা হয়, পেশ করা হয়। ঠিক আছে, এই পরিকল্পনা পেশ করে কি করা কি কি উদ্দেশ্য ছিল? এই পরিকল্পনা ছিল যে আগামী 15 বছরে প্রায় 10,000 কোটি টাকা যেন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিনিয়োগ করা হয়। লিখে রাখো যে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সরি স্পেলিংটা বলেছে, বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, এটাই কিন্তু এর উদ্দেশ্য ছিল। তবে এই যে প্ল্যানটা বা এই যে প্ল্যানিংটা, যেটাকে বোম্বে প্ল্যান বা দ্য বোম্বে প্ল্যান বলা হয়, এটা কিন্তু সম্পূর্ণ বেসরকারিভাবে প্রকাশিত হয়। লেখা হচ্ছে, হ্যাঁ কি না, রেসপন্স করবে। লেখা হচ্ছে, কয়েকটায় যাব, চলো এবার 4 নম্বর, একটু তাড়াতাড়ি লিখবে, অনেকটা বড় টপিক আছে। 4 নম্বর লিখে রাখো, এর পরের যে প্ল্যানটা আলোচনা করবো এটা কিন্তু ইম্পর্টেন্ট, গান্ধী প্ল্যান। লিখে রাখো দি গান্ধিয়ান প্ল্যান, নোট ডাউন করবে। আমি ইংলিশ লিখে রাখছি কারণ পড়ার সুবিধার্থে কাজে লাগবে। এটা কত সাল? এটা হচ্ছে 1944 সাল। এটা জিকে থেকে খুব কমন কোশ্চেন যে গান্ধী পরিকল্পনা বা গান্ধী প্ল্যান কে পাস করে? মহাত্মা গান্ধী কিন্তু নয়। গান্ধী পরিকল্পনা পাস করেন, লিখে রাখো, শ্রীমান নারায়ণ, শ্রীমান নারায়ণ, নোট ডাউন করে নাও, শ্রীমান নারায়ণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 1944 সালে এই পরিকল্পনা পাস করেন। এখানে কার ওপর গুরুত্ব দেওয়া হয়? দেখো, যেহেতু যেহেতু ওনার মানে গান্ধী প্ল্যান কেন বলা হচ্ছে, যেহেতু ওনার মূল ভিত্তি ছিল গান্ধীবাদী আদর্শ, উনি নিজেও গান্ধীবাদী ছিলেন এবং গান্ধীবাদী আদর্শকে মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এখানে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়? এখানে গুরুত্ব দেওয়া হয় দেশীয় দেশীয় পদ্ধতিতে কৃষিকাজ, দেশীয় পদ্ধতিতে কৃষিকাজ এবং নেক্সট পয়েন্ট করো, ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প। ঠিক আছে, দেশীয় পদ্ধতিতে কৃষিকাজ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প, বোঝা গেছে? তবে এই দুটোকে মিলিয়ে একটা কথায় যদি বলা যায়, নোট ডাউন করে নাও, গ্রাম ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ মডেল গ্রাম তৈরি করে গ্রাম ভিত্তিক অর্থনীতিটাই তৈরি করা বা সুদৃঢ় করাই ছিল এই গান্ধিয়ান প্ল্যানের একটা উদ্দেশ্য। হচ্ছে, হ্যাঁ কি না? চলো এবার ভালো করে শুনে নাও। আমরা এটা এতটা পর্যন্ত মোটামুটি স্বাধীনতার পূর্বে প্রত্যেকটা সময়ে যে পরিকল্পনাগুলো পেশ হয়েছিল সেটা আলোচনা করলাম। একটা পরিকল্পনার কথা আলোচনা না করলেই নয়, দ্য বোম্বে প্ল্যান করলাম। তো বোম্বে প্ল্যান কি হলো? বোম্বে প্ল্যানে সমস্যা ঠিক হয়নি, কিন্তু যেহেতু বেসরকারিভাবে একটা হয়েছে, তো বিভিন্ন শিল্পপতিদের উদ্যোগে বা নেতৃত্বে, তাই এটা করে অ্যাকসেপ্টেড ছিল না, অতটা অ্যাকসেপ্ট করতে পারেনি জনগণ বা তৎকালীন ব্রিটিশ সরকার। সেই সময় টলমল সিচুয়েশন, 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো এর বিকল্প হিসাবে আরেকটা পরিকল্পনা হয় যেটাকে বলা হয় জনগণের পরিকল্পনা। নোট ডাউন করো, জনগণের পরিকল্পনা, জনগণের পরিকল্পনা ইম্পর্টেন্ট কিন্তু, জনগণের পরিকল্পনা। এই জনগণের পরিকল্পনা কত সাল? এটাও কিন্তু 1944 সালের শেষের দিকে। এই পরিকল্পনা কে পেশ করেন? লিখে রাখো, M.N. রয়। ওকে, এটা কিসের বিকল্প হিসাবে? একটা পয়েন্ট লিখে রাখো, বোম্বে প্ল্যানের বিকল্প হিসাবে। একটা পয়েন্ট লিখে রাখো, বোম্বে প্ল্যানের বিকল্প। ওকে, বোম্বে প্ল্যানের বিকল্প হিসাবে M.N. রায় এই জনগণের পরিকল্পনা পেশ করে। হচ্ছে, ভালো করে মনে রাখা প্রয়োজন, এই যে এতগুলো যে আলোচনা করলাম, এতগুলো পরিকল্পনা, এগুলোই মানে সরকারের কাছে বা তৎকালীন যে ব্রিটিশ সরকার, এগুলো কিন্তু কোনোটি পরবর্তী ক্ষেত্রে গৃহীত হয়নি। যেগুলো আলোচনা করলাম লিখে রাখো, পরবর্তী ক্ষেত্রে কোনোটাই কিন্তু গৃহীত হয়নি। দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল, তাহলে তারপরে কি ঘটলো? এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সালটা কত? 1950। এবার আমরা মেন টপিকে ঢুকছি। এতক্ষণ একটু ইকোনমিক্স নিয়ে পড়েছি বা ইকোনমিক্যাল টপিকই পড়ছি, কিন্তু সেটা স্বাধীনতার পূর্বে। এবার 1950 সাল, ভেবে দেখো,
47 সালে দেশ স্বাধীন, 50 সালে সংবিধান রচনাও প্রায় কমপ্লিট। এখানে ভালো করে শুনবে, 1950 সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, এই নাম ভালো করে নোট ডাউন করবে, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে নেতৃত্বে খুব ইম্পর্টেন্ট সর্বদয়া পরিকল্পনা গৃহীত হয়। ওকে, সর্বদয়া পরিকল্পনা, সর্বদয়া পরিকল্পনা পরিকল্পনা আংশিকভাবে গৃহীত হয়। আংশিক কথাটা লিখে রাখো, আন্ডারলাইন করে রাখো, মানে সব ক্ষেত্রে একদম অ্যাকসেপ্টেড তা ছিল না, আংশিকভাবে গৃহীত হয়। ওকে, আংশিকভাবে গৃহীত হয়। হচ্ছে এর পরে যে সর্বদয়টা কি জিনিস? সর্বদয়া পরিকল্পনা বলতে যেখানে জনগণের স্বার্থে, সেই সময় তো মানুষ অতটা শিক্ষার হার ছিল না, শুধুমাত্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সর্বদয়া পরিকল্পনা, একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যেমন বোম্বে প্ল্যান, যেমন গান্ধীয়ান প্ল্যান, যেমন সেরকম সর্বদয়া পরিকল্পনা নামে একটি বিশেষ পরিকল্পনা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে পেশ করা হয়েছিল। সেটা সরকার আংশিকভাবে কিছুদিনের জন্য গ্রহণ করেছিল। তবে জাস্ট কদিন পরে, এবার ডেট থেকে আরম্ভ করে সব কিছু মনে রাখা প্রয়োজন, লিখে রাখো, 1950 সালের 15ই মার্চ, 15ই মার্চ কি গঠিত হয়? এইখান থেকে কিন্তু আমাদের মেন ইকোনমিক্যাল মানে যে প্ল্যানিং, এটা কিন্তু পথ চলা শুরু। কি হয়েছে লিখে রাখো, প্ল্যানিং কমিশন, বা যেটাকে আমরা বলি পরিকল্পনা কমিশন। ওকে, পরিকল্পনা কমিশন গঠিত হয়। কত সাল? 1950 সালের 15ই মার্চ, মনে থাকবে। পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হচ্ছে। এই কমিশনের গঠন হচ্ছে এর নেতৃত্বে কে? এর নেতৃত্বে লিখে রাখো JL নেহেরু, মানে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু এই পরিকল্পনা কমিশনের মাথায় ছিল। এবার এই পরিকল্পনা কমিশন কি করছে? এদের কি কার্যাবলী? এদের কার্যাবলী কিন্তু কাঁচামাল মূলধনকে কিভাবে মানব সম্পদ বা এদেরকে সঠিকভাবে নির্ধারণ করা, আপৎকালীন অবস্থায় কিভাবে দেশের জীবনযাত্রার মান যেন খুব অবনতি না হয় সেটা দেখা, বা এই যে খাদ্য, স্বাস্থ্য, এই যে শিল্প, এইগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া, এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সুষমতা বজায় রাখা। ঠিক আছে, এরপরে এই যে পরিকল্পনা কমিশন গঠিত হলো, এই পরিকল্পনা কমিশন থেকে কি আরম্ভ হলো? এইখান থেকেই শুরু হলো একটা বিশেষ পরিষদ, যে পরিষদ দায়িত্ব নিয়ে কি করতে আরম্ভ করলো? পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে শুরু করলো। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এরপর আমাদের নোট ডাউন করে নাও। এরপর আমাদের জানার দরকার যেটা, যে জাতীয় উন্নয়ন পরিষদ, নেক্সট একটা পয়েন্ট হেডিং করবে, জাতীয়। স্যার, হ্যাঁ বলো। এই পরিকল্পনা কমিশন আর যোজনা কমিশনটা কি একই জিনিস? না, আলাদা, আলাদা, আলাদা। ওটা পরবর্তীকালে মার্চ হয়ে গেছিল, কিন্তু পরিকল্পনা কমিশনটাই একদম, বা প্ল্যানিং কমিশনটাই হচ্ছে যেটা পরবর্তী ক্ষেত্রে এই 5 ইয়ার্স প্ল্যান বা ইকোনমিক্যাল যে সমস্ত ডিসিশন তৈরি করার জন্য একমাত্র কমিশন ছিল। ঠিক আছে, চলো নেক্সট একটা হেডিং করে নাও, জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ, জাতীয় উন্নয়ন পরিষদ ইম্পর্টেন্ট কিন্তু। জাতীয় উন্নয়ন পরিষদ, ইংলিশে কি মনে হয় এই পরিষদের ইংলিশ নাম কি কি হবে? ন্যাশনাল ডেভেলপিং কাউন্সিল। কাউন্সিল, নোট ডাউন করো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, এইটার গুরুত্ব কি ভালো করে শুনবে। এই NDC বা জাতীয় উন্নয়ন পরিষদ বা জাতীয় উন্নয়ন পর্ষদ, এর ব্যাপারটা কি, এটা কত সালে গঠিত হচ্ছে? প্রথম পয়েন্ট নোট ডাউন করে নাও, প্রথম পয়েন্ট, এর গঠনকাল খুব ইম্পর্টেন্ট। 1952 সালের 6 অগাস্ট বা 6 অগাস্ট। ওকে, এটাই কিন্তু প্রশ্ন আসে যে কত সালে গঠিত হয়েছিল।
কত সালে গঠিত হয়েছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো করে নোট ডাউন করে নাও, ভালো করে বুঝে নাও। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রচুর আসতে লক্ষ্য করা যায়। আচ্ছা, প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, দেখো হ্যাঁ স্যার, পাচ্ছি। একটু রিপ্লাই করে দিলে সুবিধা হয়। এবার দেখো এইটা কেন গঠিত হলো, ছিল তো বেশ পরিকল্পনা কমিশন, তাহলে এইটার গঠনের বা এইটা গঠিত হওয়ার মানে কি দরকার ছিল? এখানে ভালো করে শুনে রাখবে, এখানে না পরিকল্পনা কমিশনের উপদেষ্টা এবং একটি স্বাধীন বডি বা স্বাধীন সংস্থা, যেটাকে বলি আমরা নন স্ট্যাচুটরি বডি, যেটার মধ্যে সংযোগ স্থাপন করছে কে? এই জাতীয় উন্নয়ন পরিষদ। ঠিক আছে, ভালো করে একটা জিনিস নোট ডাউন করে, আমি লেখাচ্ছি না। স্বাধীনতার পরে এটাই ছিল সব থেকে পাওয়ারফুল একটা কাউন্সিল, মানে দেশের সব থেকে ক্ষমতাবান একটা পর্ষদ। তাহলে এই যে কমিটি, এটা তো কমিটি একটা একটা পর্ষদ, তো এখানে কে কে থাকবে, এই চেয়ারম্যান কে হবে? ভালো করে শুনে রাখো, এই পর্ষদের চেয়ারম্যান সবসময় হবে হচ্ছে যিনি পিএম থাকবেন। ওকে, তার সঙ্গে সেক্রেটারি কি হবে? ভালো করে শোনো, সেক্রেটারি হবে যিনি প্ল্যানিং কমিশনের সেক্রেটারি থাকবে তিনি। লিখে নাও যে পরিকল্পনা কমিশনের সেক্রেটারি বা সচিব। ওকে, যিনি যিনি পরিকল্পনা কমিশনের সেক্রেটারি থাকবেন তিনি জাতীয় উন্নয়ন পরিষদের সেক্রেটারি থাকবেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে দেখো, এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য আমার আসে, প্রায় আসে, আর এগুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হয়। হচ্ছে দেখো, নেক্সট আমরা যে টপিক নিয়ে বা যে ব্যাপার নিয়ে আলোচনা করব, ভালো করে শুনবো, ভালো করে বুঝবে যে এই জাতীয় উন্নয়ন পরিষদ তো আলোচনা হয়ে গেল, তাহলে এই আলোচনা হওয়ার পরে বা এদের ব্যাপারটা, এই উন্নয়ন পরিষদের সম্পর্কে বিস্তারিত যে গঠন প্রক্রিয়া কত সালে হলো এটা বলার পরে, তাহলে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা এলো কি করে? এখানে একটা ব্যাপার জানার প্রয়োজন যে আমরা 47 সালে দেশ স্বাধীন হয়ে গেছে, 3 বছর কোনো প্ল্যানিং ছাড়া মোটামুটি একটা দেশ চলছে, চলার মতো নয়। তখন বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বিভিন্ন ছোট ছোট অঙ্গরাজ্যগুলোকে জোড়া চলছে। যখন সংবিধান কার্যকর হয়ে যাচ্ছে তখন এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে ছোট ছোট করে 5 বছর অন্তর অন্তর একটা করে পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন। এখানে একটা দ্বিমত তৈরি হয় বিভিন্ন লোকের মধ্যে, কেউ বলে না 1 বছরের জন্য নেব, কেউ বলে না 3 বছরের জন্য নেব, কেউ 5, কেউ 10। সর্বান্তকরণে 5 বছরটাই ঠিক হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাই এই কারণে ঠিক করা হয় যে প্রতিটা 5 বছর না হলে তখন এতটা পরিকাঠামো উন্নত ছিল না অর্থনীতির ক্ষেত্রে ভারতের, যে যেটা টার্গেট নেওয়া হবে সেটা 1 বছরে ফুলফিল করা সম্ভব হবে। তাই 10 বছর হলে বড্ড বেশি হয়ে যেত। 5 বছর মানে কি, একটা যেহেতু কোনো লোকসভা ভোট যেহেতু 5 বছর ছাড়া হয়, তাই এটাকে একটা মানে ওই ভোটের একটা দুটো ভোটের মধ্যবর্তী সময়টাকে একটাকে মানে কতটা ডেভেলপমেন্ট করা যাচ্ছে, যে ওই এই চেয়ারম্যান সেক্রেটারি যে পরিকল্পনা পেশ করছে কতটা হচ্ছে একটা মূল্যায়ন করার সুবিধা হবে বলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গৃহীত হয়। এবার এখানে আর একটা কোশ্চেন আছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কি সত্যি ভারতের মূল পরিকল্পনা? এটা কি ভারতের থেকেই গৃহীত নাকি অন্য দেশ থেকে নেওয়া হয়েছে? কেউ কি বলতে পারবে এটা কি ভারতেরই একদম কমিটির আলোচনা করা ব্যাপার নাকি অন্য কোনো দেশ থেকে গৃহীত? কি মনে হয়? ইউএসএসআর থেকে নেওয়া হয়। সোভিয়েত। দেখো, এটা না ভালো করে মনে রাখা প্রয়োজন, আমাদের সংবিধান বা এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অনেক কিছু, গণপরিষদ অনেক কিছু করেছে, সব বুঝলাম, কিন্তু সবটাই না বিভিন্ন বাইরের দেশের একটা ছোঁয়া রয়েছে, ছোঁয়া বলতে পারো ইনফ্লুয়েন্স, কোনো কোনো ক্ষেত্রে একদম কপি পেস্টের মতো ব্যাপার। সেই একইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হচ্ছে একটা বিশেষ দেশ থেকে। লিখে রাখো, তখন নাম ছিল সোভিয়েত রাশিয়া। ওকে, সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু অনুপ্রাণিত বা গৃহীত, যেটা বলতে পারো, অনুপ্রাণিত কথাটা ঠিক শোনায় না, একদম পুরোপুরিভাবে গৃহীত।
তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে কবে থেকে? দেখো, মনে রাখা প্রয়োজন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1951 সাল থেকে, চলেছে 2014 সাল পর্যন্ত। ঠিক আছে, 14 সালে কি হয়েছে পরে আমি আসছি। তাহলে প্রথমেই কোশ্চেন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংখ্যা কত? কেউ বলতে পারবে সংখ্যা কটা? 12টি। 12টি। পারফেক্ট অ্যান্সার, 12টি। প্রথমেই একদম 1 2 3 4 করে বা পয়েন্ট করে যেভাবেই ইচ্ছা, ডেট ইম্পর্টেন্ট, লিখে নাও। প্রথম প্রথম প্রথমের কি লিখবো? প্রথম দিয়ে লেখো যে কত দিন, মানে কোন দিন থেকে কোন দিন, কোন দিন থেকে কোন দিন হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথম লিখে রাখো 1/4/1951 থেকে 31/3/1956। দেখো, এই কারণে না আমাদের ভারতে ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে মার্চ, কথাটা মনে থাকবে। এই ডেট কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রেখো। আমি ডিটেলসে বলছি, তোমরা যে পরীক্ষায় দাও না কেন এর বাইরে কোনো তথ্য কিন্তু পাবে না। তাহলে এরপরে 1/4/1956 থেকে কত হবে? 31/3 কত হওয়া উচিত? 1961। ঠিক 5 বছর, 5 বছর, হ্যাঁ কি না? তৃতীয় কি? তৃতীয় কত? দেখো, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে। তৃতীয় কত? লিখে রাখো 1/4/1961 থেকে, তাহলে কত হওয়া উচিত? 31/3/1966। এরপরেই সমস্যা শুরু, ভালো করে শুরু। এরপরেই সমস্যা শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? কি কি দেখো, একদম 5-5-5 করে খুব ভালো যাচ্ছিল, কি না? এই 5-5 করে যে যাচ্ছিল, এরপরে কি হয়? এরপরে কি কি আরম্ভ হয়? একটা সমস্যা ক্রিয়েট হয়। কি হয়? ইন্দো চায়না ওয়ার। এরপরে ওই তার আগে একটা মানে সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন পরিবর্তন হচ্ছিল। কেউ এই পঞ্চবার্ষিক পরিকল্পনা ভালোভাবে নিচ্ছিল, কেউ সমালোচনা করছিল। সেটা দেখো, দেশের প্রতিটা কি বলবো, প্রতিটা জায়গাতেই বা প্রতিটা ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ডিসিশন কেউ অ্যাকসেপ্ট করে, কেউ ডিসিশনটাকে সেটাকে সমালোচনা করে। আমি সেটা নিয়ে সেই তথ্যে যাচ্ছি না। 1962 সালে চীন যুদ্ধ, 65-66 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, লাল বাহাদুর শাস্ত্রী ওই সময় মৃত্যু, তার মধ্যে জওহরলাল নেহরুর মৃত্যু, এই ব্যাপারগুলো একটা কন্টিনিউ থাকছিল। এই 66 সালের পরে একটা সমস্যা ক্রিয়েট হবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে বলি বার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, তখন আর পঞ্চবার্ষিকী নয়, ভালো করে শুনবে। কি এটাকে? বার্ষিক পরিকল্পনা। নোট ডাউন করো, ভালো করে শুনবে। ওইটাকে আর পঞ্চবার্ষিকীর মধ্যে আমি লিখছি না, লিখে নাও বার্ষিক পরিকল্পনা। বার্ষিক পরিকল্পনা ইংলিশ কি হবে? নোট ডাউন করে নাও, অ্যানুয়াল প্ল্যানিং। অ্যানুয়াল প্ল্যানিং, যেমন পঞ্চবার্ষিকী বলতে 5 ইয়ার্স প্ল্যান, এটা হচ্ছে 3, এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যানিং। এবার এই অ্যানুয়াল প্ল্যানিং কত সাল থেকে কত সাল, এটা না প্রপার আর ডেট বলা মানে উচিত হবে না। কেন উচিত হবে না? মানে কি, এক্ষেত্রে একটা টাইম পিরিয়ড আমরা বলতে পারি। কি কি? 1966 থেকে 1969। দেখো, প্রথমেরটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো, দ্বিতীয় হলো, তৃতীয় হলো। এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি আছে ডিটেলসে বলবো, দ্বিতীয় কি 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 হয়েছে কি হয়নি ডিটেলসে বলতে হবে, তৃতীয় বললাম। তৃতীয়র পরই দেখো 66 থেকে 67, 67, 68, 68, 69, এই যে 3 বছর, এইটাকে বলা হয় যে বার্ষিক পরিকল্পনা। এই বার্ষিক পরিকল্পনা কটি হয়? বার্ষিক পরিকল্পনা হয় দুটি। তিনটি বার্ষিক পরিকল্পনা। তিনটি, ভালো করে শোনো। কেন তিনটি? কেন? 66 থেকে 67 একটা বছর, 67, 68 একটা বছর, 68, 69 একটা বছর, তিনটি বার্ষিক পরিকল্পনা। মনে থাকবে? একই না? তাহলে আমরা এক নজরে বলতে পারি 66 থেকে 69। এটাকে আর একটা জিনিসও বলা হয়, কি বলতো? স্পেশাল প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে। পারফেক্ট অ্যান্সার, সুন্দর। নোট ডাউন করে নাও, প্ল্যান হলিডে। এই প্ল্যান হলিডে টার্মটা আমি আবার লেখাবো। কোথায় লেখাবো? যখন প্রতিটা সাল ওয়াইজ আলোচনা করব। আমাদের টার্গেট হচ্ছে এইটুকু সাল নিয়ে আলোচনা করা। দেখে নাও, হাইলাইট করছি 51 থেকে 2014,
যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাম নিয়ে ক্লাস স্টার্ট করেছি, এটা কিন্তু আমি আলোচনা করতে থাকবো আমার 51 থেকে 2014 পর্যন্ত কমপ্লিট করাতেই হবে। বুঝতে পারলে? চল, এরপরে আমরা এখন কোন কোন সালে এসে দাঁড়িয়ে আছি? 1969। আবার 1969 সালে 5 ইয়ার্স প্ল্যানে আমরা ব্যাক করি। সেটা কততম? সেটা হচ্ছে চতুর্থ। তাহলে চতুর্থ ডেটটা কবে হবে? আবার সেই 1 এপ্রিল থেকে শুরু হবে। 1/4/1969 থেকে কত হতে পারে? 31/3, তোমরাই বলো। 1974 74। পারফেক্ট। এরপরে চতুর্থর পরে পঞ্চম। তাহলে পঞ্চম, তাহলে ডেট নিজেরাই লিখে ফেলো আমার লেখার আগে। 1/4/1974 থেকে 31/3/1979। 78। এইবার এইখানটা হচ্ছে একটা বক্স করে দাও, কারণ 5 বছর হলে 31/3/1979 পর্যন্ত হওয়া উচিত ছিল পঞ্চবার্ষিক পরীক্ষা 5 বছর হলে। কিন্তু এইখানে হয় কত? 31/3/1978। হ্যাঁ কি না? তাহলে দেখো, যখন 74 সালে স্টার্ট হচ্ছে তখন তো নিশ্চয় 78 সাল মতো করে হয়নি। তখন হয়েছিল কত? তখন 69 সাল পর্যন্তই পরিকল্পনা করে হয়েছিল যে করতে হবে। কিন্তু কিন্তু এইটা 78-এ থেমে গেছিল। এর পরে থেমে যাওয়ার পরে তখন তো আর বছর থেমে থাকেনি। তাহলে ওই সময়টা কি হয়েছিল? কে বলবে? ওইটা হয়েছিল বহতা পরিকল্পনা রোলিং প্ল্যান। বা রোলিং প্ল্যান। সুন্দর, নোট ডাউন করো। বহতা পরিকল্পনা, কারণ সেই সময় পালা বদল হয়। ওকে, বহতা পরিকল্পনা, ইংলিশে লিখে নাও রোলিং প্ল্যান। অনেকে এই ক্লাস করতে একটু মানে কি বলবো, মানে মনে হতে পারে যে স্যার ভাল লাগছে না, হতে পারে, হয়। এটা আমি যখন অনলাইনের মধ্যে ক্লাস করছি বটে, তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না বা আলোচনা সেই অর্থে হচ্ছে না, যখনই কোনো অফলাইনে এই টপিকগুলো পড়িয়েছি একটু বোরিং লাগে। সংবিধান, অর্থনীতি দুটো টপিক একটু বোরিং টপিক, কিন্তু কোশ্চেন দেয় যেহেতু আমাদেরকে এটা করতে হবে। তাহলে এটা কি থেকে কি লিখে রাখো। 1/4/1978 থেকে 31/3/1900 কত হবে? 80। এটা কিন্তু মনে রাখো। দেখো, পুরো সেই 5 বছরের যে সিকোয়েন্সটা আমরা পড়ছিলাম একটু ব্রেক করে গেল, হ্যাঁ কি না? 1/4/1978 থেকে 31/3/1980। দেখো, আমি কিন্তু এই বহতা পরিকল্পনা কি হয়েছে, কে কি বলেছে, মানে কে কি চেষ্টা করেছে, কি কতটা অ্যাচিভ করতে পেরেছে, সব পরে আলোচনা হবে। আজকের ক্লাসে আমাদের আলোচনার ব্যাপার যে পরিকল্পনা সিকোয়েন্সটা। দেখো, আমরা তাহলে কোন সালে দাঁড়িয়ে আছি? 1980 সালে। আবার 1980 সালে পালা বদল, বহতা পরিকল্পনা ক্যান্সেল, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা নিজেরাই বলো ডেট কি হবে? 1/4/1980 থেকে 31/3 কত হবে? 1985। হ্যাঁ কি না? দেখো, আমি এটা 85। আগেরটা পঞ্চমেরটা এটা বক্স করলাম, এটা কিন্তু নয়, এটা হওয়ার পরিকল্পনা ছিল, এটা কিন্তু হয়নি। আমি লিখে রেখেছি, কিন্তু ব্যাকেটে লেখাই সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু এতটা পর্যন্তই হয়েছিল, একটু বুঝে নাও ব্যাপারটা। চলো, এরপরে সপ্তম তাহলে কত? সপ্তম কত? 1985 সুন্দর। এটা থেকে কতটা? 90। 90। দেখো, আমরা 1990 সালে এসেছি। এরপরে এই 90 সাল থেকে আবার কি সমস্যা? 90 সাল থেকে আবার সমস্যা কি হয়েছিল এই 90 সালে? বলা যাবে? এই 90 থেকে 92 কি হয়? এই সময় বহুবার কি দাঁড়াচ্ছে? প্রধানমন্ত্রী পরিবর্তন। হ্যাঁ, লিখে রাখো রাজনৈতিক অস্থিরতা। এটা পয়েন্ট করো, রাজনৈতিক অস্থিরতা। ওকে, অস্থিরতা। এই রাজনৈতিক অস্থিরতার কারণে 1990 থেকে 1992 কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। লেখা হয়েছে, ভালো করে দেখো। সিকোয়েন্সটা বুঝতে পারলে? আমি পুরো কিন্তু পরপর সিকোয়েন্স মেনটেন করে করছি। এটাকে এই সময়টায় কি বলা হয়?
স্পেশাল টার্ম ইউজ করা হয়, লিখে রাখো নো প্ল্যানিং হলিডে, নো প্ল্যানিং হলিডে, বুঝছে? নো প্ল্যানিং হলিডে খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখো নো প্ল্যানিং হলিডে। এরপরে তাহলে আমরা এখন কোন সালে এসে স্যার আছি? এখানে কি কোনো অ্যানুয়াল প্ল্যান? না, হয়নি কোনো অ্যানুয়াল প্ল্যান না, কোনো ওই সময় না, কোনো স্যার বলছি না অ্যানুয়াল কেন, ওই সময়তে না, মানে ওই 1990 থেকে কেউ আসছে 5 মাসের জন্য, কেউ 4 মাসের জন্য, প্রপার ভাবে কোনো প্ল্যানিং গৃহীতই হয়নি, ঠিক আছে? বহু মানে রাজনৈতিক অস্থিরতা, বহুবার ভোট হওয়ার পরিস্থিতি, ওই 2 বছরে কোনো প্ল্যানিং গঠিত মানে হয়নি, মানে 1 বছর। যেমন এইখানে দেখো বার্ষিক পরিকল্পনা 3 বার হয়েছিল, অ্যানুয়াল প্ল্যান 1 বছর 1 বছর 1 বছর করে। এইখানে 2 বছরটায় কোনো প্ল্যানিং বিহীন দেশে গিয়েছে, এগিয়েছে কিনা বলা মুশকিল, মানে সময়টা কেটে গেছে, বুঝছে? তাহলে আমরা এখন বর্তমানে কত সালে দাঁড়িয়ে আছি? 92 সাল। নেক্সট নোট ডাউন করো, অষ্টম পরিকল্পনা। অষ্টম পরিকল্পনা ডেট বলো, কত সাল থেকে কত সাল? 1/4 1st April 1992, থেকে 31/3 31st March 1997, 97। এখন অনেকটা কাছাকাছি মোটামুটি চলে এসেছি। এরপরে অষ্টমের পরে নবম, এখন আমরা 97 সালে দাঁড়িয়ে, তাহলে 97 সালে এরপরে তাহলে কি হওয়া উচিত? 1/4 1/4 1997 থেকে 31/3 2, 2002 2002। ওকে, এরপরে নবম দাঁড়িয়েছি, নবম বললাম। এরপর নোট ডাউন করো দশম। দশম দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দশম তাহলে কত হবে? 1/4/2002 থেকে 2007, 31/3/2007। লিখে রাখো লিখে রাখো, পরীক্ষা হঠাৎ করে দিয়ে দেয়, পরীক্ষায় দিয়ে দেয় যে অষ্টম কত সাল। এরপর লেখো দশমের পর একাদশ। একাদশ একাদশ কত? লিখে রাখো 1/4/2007 থেকে 31/3/2012 2012 হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করো দ্বাদশ বল। দ্বাদশ, দ্বাদশে কত কত ওই সময় কি? 2012 থেকে 2017, 2012 থেকে 31/3/2017। দেখো 12 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল কে? মনমোহন সিং। অর্থমন্ত্রী কে ছিল? প্রণব মুখোপাধ্যায়। প্ল্যান কমিশন তৈরি হয়েছে, কিন্তু 14 সালে একটা মানে উল্লেখযোগ্য পালাবদল হয়। এটা ভারতের রাজনীতির ইতিহাসে একটা উল্লেখযোগ্য পালাবদল। এই পালাবদলের কারণে এটা 2014 সাল পর্যন্ত এই প্ল্যানিং স্থায়ী হয়। তাহলে এখন 14 থেকে এটা কি আর কোনো প্ল্যানিং চলছে না? অবশ্যই চলছে। এটা কি 2014 থেকে কি ফর্ম হচ্ছে? নীতি আয়োগ। নীতি আয়োগ। নোট ডাউন করে নাও, নীতি আয়োগ। একটা ক্লাস লাগবে নীতি আয়োগ নিয়ে আলোচনা করতে। ওকে, নীতি আয়োগ নিয়ে আলোচনা করতে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। 14 থেকে এখনো পর্যন্ত চলছে। তাহলে আজকের ক্লাসে আমি কোন কোন টপিক আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম ইতিহাস, ভালো করে পর্যন্ত বলে দিই যারা দেরি করে জয়েন করেছো। ভারতীয় পরিকল্পনায় ইতিহাস আলোচনা করেছি, কে কি প্ল্যানিং বলেছে আলোচনা করলাম। 1950 সালে জয়প্রকাশ রায়ের নেতৃত্বে সর্বোদয় পরিকল্পনা আংশিকভাবে গৃহীত হলেও ওই বছর 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয় জওহরলাল নেহরু বা জওহরলাল নেহরুর নেতৃত্বে। তারপরে বলেছি যে এনডিসি হচ্ছে 1952 সালের 6 আগস্ট। উনি এই জওহরলাল নেহরু কি ওই সময় চেয়ারম্যান ছিলেন, তো উনি কি করেন, একটা উল্লেখযোগ্য সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উল্লেখযোগ্য তথ্য নেন, সেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। সেটা চলছে কদিন? 1951 থেকে 2014 সাল পর্যন্ত। স্টার্ট দিয়ে রাখি কেন, এর মাঝখানে অনেকটাই কিছু কিছু খাপছাড়া হয়েছে। টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংখ্যা কটি? 12টি। কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, হাইলাইট করে নাও 12টি। এবার এখন কোশ্চেনের ট্রেন্ড দেয় যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শেষ হয়। দেখো 1/4 থেকে 31 ডেট তো মনে রাখার প্রয়োজন নেই, যেটা মেন মনে রাখার প্রয়োজন আন্ডারলাইন করে রাখছি প্রতিটা সাল। বুঝতে পারলে? এটা কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করো। কিভাবে মনে রাখবে এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। কোন কোন বছর গ্যাপ সৃষ্টি হচ্ছে এটাও জানার প্রয়োজন। বড়তা পরিকল্পনা 78 থেকে 80, মাঝখানে তিনটি
অ্যানুয়াল প্ল্যান যেটা হয়েছিল এক বছর করে 66 থেকে 69, এগুলো কিন্তু আমাদের আজকে আলোচ্য টপিক। এরপরে আমার কি বাকি থাকলো, দেখো শুরুই কিছু হয়নি, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন এই টপিকটার। এর পরের ক্লাসে আমি আলোচনা করব একদম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার কে মতবাদ কি দিয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল, কোন ক্ষেত্রে কত মানে কি কি আয় ব্যয় করার পরিকল্পনা ছিল, কতটা অ্যাচিভ করতে পেরেছি। তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয়, তারপরে 3টি অ্যানুয়াল প্ল্যান, পর একদম আমরা 2014 পর্যন্ত এগোবো। 14 পর্যন্ত এগোনোর পরে শুরু করবো নীতি আয়োগ। একটা ক্লাস সবে নিলাম, এখনো 3টে ক্লাস লাগবে এই টপিকটা কমপ্লিট করতে। এটা মার্চের মধ্যে ইকোনমিক্সের এই টপিকটা আমি কভার করব, করে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই থাক। এই ক্লাস কিন্তু আমি রিকোয়েস্ট করছি, দেখো অনেক সময় আমার বিভিন্ন কারণে হয়তো নিতে পারি না বলে দিলেও, কিন্তু যখন আমি এই ক্লাসটা নোটিস দেবো না, তোমরা এই ক্লাসটা লাইভ করার চেষ্টা করবে। ইকোনমিক্সের ক্লাসগুলো অন্য ক্লাস রেকর্ডিং দেখে নিও, এই ক্লাসগুলো কিন্তু ইকোনমিক্স বা সংবিধানের ক্লাস লাইভ করো, তাহলে না অনেক ডাউট থাকলে আলোচনা করলে কিন্তু একটা, তুমি কিছু বলবে আমি কিছু বলবো, একটা ডিসকাস করলে একটা ডাউটগুলো বা কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ শাহরুখ, কি বলছিলে বলো। স্যার বলছিলাম ওই মার্চ মাসটা ক্লাসগুলো 9:30 থেকে নিলে খুব ভালো হয়। 9:30 থেকে? আচ্ছা, হ্যাঁ। তাহলে তা ঠিক আছে, তাহলে রেলের গ্রুপ ডির জন্য যে ক্লাস করাবো ভাবছিলাম, সেটাকে একটু আগের দিকে টেনে দেবো, 8:30 দিয়ে করে দেবো। ঠিক আছে, 8:30 করবো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে গরমকালও পড়ছে, তো যারা দেরি হলে সমস্যা মনে হয়, তারা একটু আগে থেকে ডিনার করে নিও। আমি 8:30 ক্লাস শুরু করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই থাক। হ্যাঁ অনন্যা, কি বলছো বলো। জাতীয় উন্নয়ন পর্ষদের কাজটা কি বলেছিলেন, একটু আরেকবার রিপিট করুন। এর কাজ হচ্ছে যে পরিকল্পনা কমিশন এবং এবং একটি স্বাধীন সংস্থা, যেটি পরিকল্পনা কমিশনকে সাহায্য করবে, এদের মধ্যে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, মানে কোনো ডিসিশন মেকিং এর জন্য একটা পরিকল্পনা কমিশনের সঙ্গে রাজ্যের বা অন্যান্য যে প্ল্যানিং এর উপদেষ্টা রয়েছে, এদের মধ্যে একটা সংযোগ রক্ষা করা, এটাই হচ্ছে এনডিসির একটা কাজ ছিল। ঠিক আছে, হচ্ছে। আর এই এনডিসির মধ্যে প্রতি কেন্দ্রীয় যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছিল, এমনকি প্রতিটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই এনডিসির মধ্যে কিন্তু ছিল। এটা কত সাল পর্যন্ত ছিল, এক্সট্রা ইনফরমেশন বলে দিই, 1967 সাল পর্যন্ত। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।